সেই শক্তিকে চিহ্নিত করার জন্য দুটি বিষয়ের আলোচনা দরকার। এক, এই ঘটনার দ্বারা কে বা কারা লাভবান হয়েছে। দুই, এই ঘটনা সম্পর্কে কারা আগাম জানত। লাভবান হওয়ার বিষয়ে বলা যায়, এই ঘটনার দ্বারা দুনিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে লাভবান হয়েছে ইসরায়েল। টুইন টাওয়ার ধ্বংসের আগে পশ্চিমী জনমতের মধ্যে ইসরায়েলের প্রতি বিরক্তি এবং ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বাড়ছিল। 9/11-এর দায় মুসলমানদের, বিশেষ করে আরবদের ঘাড়ে চাপানোতে রাতারাতি অবস্থার পরিবর্তন ঘটে। আরবদের প্রতি সন্দেহ সংশয় যতটা বেড়েছে ততটাই সহানুভূতি বেড়েছে ইসরায়েলের জন্য। অন্যদিকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের আড়ালে ইসরায়েল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের কণ্ঠরোধ করার সুযোগ পেয়েছে। সবচেয়ে বড় কথা হল, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ফলে আফগানিস্তান ও ইরাক ধ্বংস হওয়া, সিরিয়া, লেবানন, মিশর, সৌদি আরবের মতো দেশের স্বাধীন গতি শৃঙ্খলিত হওয়া এবং মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ মার্কিন সৈন্য অনির্দিষ্টকালের জন্য আসন গেড়ে বসায় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং মার্কিনীদের কাছে ইসরায়েলের মূল্য আরও বেড়েছে। অনুরূপভাবে টুইন টাওয়ার ধ্বংসের ফলে সীমাহীনভাবে লাভবান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধবাদী গোষ্ঠীর রাজনীতি। সবাই বলেছে, টাওয়ার ধ্বংসের আগে পৃথিবী এবং পরের পৃথিবী এক পৃথিবী নয়। পৃথিবীর এই পরিবর্তন আমেরিকার ওই যুদ্ধবাদী গ্রুপের পক্ষে গেছে। টাওয়ার ধ্বংসের জন্যে এমন এক শক্তিকে আমেরিকার তদানীন্তন সরকার দায়ী করে, যারা নির্দিষ্ট কিছু মানুষ কিংবা নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কিনীরা যখন যেখানে চাইবে তাদের হাজির করবে এবং যেখানে হামলা তাদের জন্য বৈধ হয়ে যাবে। আমেরিকা আফগানিস্তান ধ্বংস করেছে, কিন্তু অদৃশ্য শত্রু অদৃশ্যই রয়ে গেছে, যাদেরকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করে সকল আইনের নাগালের বাইরে এক দ্বীপে বন্দী করে নির্যাতন চালিয়ে গেছে। তাদের টাওয়ার ধ্বংসের ব্যাপারে কোনো দোষ পাওয়া যায়নি। সেই শক্তিকে অন্য এক রূপে ইরাকে আনা হয়েছে, তারপর ইরাক ধ্বংস করা হয়েছে, কিন্তু সেই শক্তিকে পাওয়া গেল না ইরাকে, অদৃশ্য হয়ে গেল। এইভাবে অদৃশ্য শত্রুকে আমেরিকার ক্ষমতাসীনরা যেখানে ইচ্ছা আবিষ্কার করেন এবং সেখানে আগাম আক্রমণ করার জন্য বৈধ হয়ে যায় তারা। এই সর্বব্যাপী শত্রুর ভয় আমেরিকান জনগণের মধ্যে এমনভাবে সৃষ্টি করা হয়েছিল যে আমেরিকান জনগণের মৌলিক অধিকার খর্ব করা হয় অভ্যন্তরীণ নিরাপত্তার নামে। একটি একক গ্লোবাল পাওয়ার লাভের জন্য যে সুযোগ তার প্রয়োজন ছিল, সেই সুযোগ নিউ ইয়র্কের লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের পর আমেরিকার যুদ্ধবাদী গোষ্ঠীর হাতে এসে যায়। সুতরাং টাওয়ার ধ্বংসের ঘটনায় প্রত্যক্ষভাবে ইসরায়েল ও আমেরিকার একটি গোষ্ঠী লাভবান হয়। ঠিক এইভাবে ঘটনা থেকে লাভবান হওয়া এই দুই পক্ষেরই জানা ছিল ঘটনা সম্পর্কে আগাম খবর। টাওয়ার ধ্বংসের ঘটনার আগের 2-1 দিন শেয়ার মার্কেটে অস্বাভাবিক লেনদেন করা হয়। যে ক্ষমতাধররা এই মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করে, তারা টাওয়ার ধ্বংস সম্পর্কে জানত। আমেরিকার সিআইএ, এফবিআই এর কাছে টাওয়ার ধ্বংস সম্পর্কে ইতিবাচক তথ্য ছিল, কিন্তু তারা প্রতিকারের পদক্ষেপ বা প্রতিরোধের ব্যবস্থা নিতে সাহস করেনি। এ নিয়ে পরে লোক দেখানো তদন্ত কমিটিও গঠিত হয়। তদন্ত কমিটিও ফলপ্রসূ কিছু করেনি। সম্ভবত যে সাহস সিআইএ, এফবিআই ছিল না, সে সাহস তদন্ত কমিটির থাকার কথাও নয়। অন্যদিকে টাওয়ার ধ্বংসের ব্যাপারে ইসরায়েলের পুরোপুরি জানা ছিল। টুইন টাওয়ারে 4000 ইসরায়েলি কাজ করত, কিন্তু কেউ ঘটনার দিন কাজে যায়নি। কোনো দেশের কত লোক মারা গেছে তার একটা তালিকা প্রকাশ পায় ঘটনার পরপরই। তাতে কোনো ইসরায়েলের নাম ছিল না। পরে অবশ্য এ তথ্য গোপন করার চেষ্টা করা হয়। ঘটনার একদিন পর জেরুজালেম পোস্ট লেখে 4000 ইসরায়েলি নিখোঁজ। অন্যদিকে ঘটনার 8 দিন পর ওয়াশিংটন পোস্ট 113 জন ইসরায়েলি মারা গেছে এটা লেখে। ওয়াশিংটন পোস্ট এই কথা বলার একদিন পরে সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন 130 জন ইসরায়েলি নিহত হয়েছে। কিন্তু সর্বশেষে টুইন টাওয়ার ধ্বংসের 11 দিন পর নিউ ইয়র্ক টাইমস মাত্র 3 জন ইসরায়েলি
নিহত হবার খবর লিখে। তারাও আবার ছিল ভ্রমণকারী, টুইন টাওয়ারে চাকুরি নয়। দ্বিতীয়ত, টুইন টাওয়ার এলাকায় ওই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল। সব ঠিকঠাক ছিল। শেষ মুহূর্তে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নিষেধের কারণে প্রধানমন্ত্রী সেই প্রোগ্রাম বাতিল করেন। এফবিআই নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও তিনি যাননি। সুতরাং দেখা যাচ্ছে ইহুদিরা ইসরায়েলি গোয়েন্দা বিভাগ পুরোপুরি এবং আমেরিকা সিআইএ এফবিআইয়ের একটা অংশ টাওয়ার ধ্বংস সম্পর্কে জানত। এফবিআই সিআইএ শুধু জানত নয়, তারা ঘটনা ঘটার সময় প্রতিরোধ প্রতিকারের কোনো ব্যবস্থাই করেনি। মাঠ পর্যায়ের এফবিআই কর্মীরা যে তথ্য উপরে পাঠিয়েছিল তা চাপা দেওয়া হয়। শুধু তাই নয়, দুনিয়ার সবাই জানে টাওয়ার ধ্বংসের আক্রমণকেও প্রতিরোধ করা হয়নি। প্রথম টাওয়ারে আক্রমণের পর দ্বিতীয় টাওয়ারে আক্রমণের মাঝের সময়ের যে ব্যবধান ছিল, তাতে আমেরিকার সব জঙ্গি বিমান, সব ক্ষেপণাস্ত্র সেখানে হাজির হতে পারত, কিন্তু একটিও আসেনি। অথচ খোদ মার্কিন প্রেসিডেন্ট প্রথম টাওয়ারে আক্রমণের সঙ্গে সঙ্গে টিভিতে তার ছবি দেখেন, কিন্তু নিষ্ক্রিয় থাকেন। আক্রমণ যেন হতে দেয়া হয়েছে। কেন তা করা হয়েছে? উত্তর একই রকম। কোনো শক্তিমানের প্রতি ভয় সম্ভবত এই নিষ্ক্রিয়তার কারণ। থামল আহমদ মুসা। থামতে ডক্টর হাইম হাইকেল বলে উঠল, কিন্তু বলো, সেই শক্তিমান পক্ষ কে বলে তোমরা মনে করো? কোনো ব্যক্তি নয়, কোনো বড় গ্রুপের এটা কাজ। এই গ্রুপের কোনো বিশেষ নাম আছে কিনা জানি না। এই গ্রুপের পরিচয়মূলক আরও কিছু তথ্য সামনে আনলে তাদের নিশ্চিত করা সহজ হতে পারে বলে একটু থামল আহমদ মুসা। সোজা হয়ে বসে আবার বলা শুরু করল। বলা হয় এই যুদ্ধবাজ গ্রুপের বিদেশ নীতি নিও কলোনিয়ালিজম এর সমার্থক। এরা আমেরিকার সামরিক শক্তি বা গোয়েন্দা শক্তি ব্যবহার করে ডিক্টেটর, শাসক, ধনী রাজনৈতিক পরিবার, দুর্নীতি, শ্রেষ্ঠ গণতান্ত্রিক দলকে কাজে লাগিয়ে বা তাদের ক্ষমতায় বসে পৃথিবীর জাতি সমূহকে দমন ও নিয়ন্ত্রণ করতে চায়। পেছনে তাকিয়ে আমেরিকার আগ্রাসন ও হস্তক্ষেপমূলক রেকর্ডের ও তৎপরতার দিকে নজর দিলে এর ডজন ডজন প্রমাণ পাওয়া যাবে। নাম উল্লেখ করে সময় নষ্ট করার প্রয়োজন নেই স্যার, কিন্তু এর চেয়েও এই গ্রুপের ভয়ঙ্কর কাজটা হলো অন্তর্ঘাত। এই গ্রুপের একটা পলিসি হলো ধ্বংসাত্মক সন্ত্রাসী ঘটনা নিজেরা ঘটিয়ে এর দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বৈধতা দান করানো। ঠিক হিটলারের জার্মানির পার্লামেন্ট পোড়ানোর ঘটনার মতো। হিটলার তার পার্লামেন্ট আগুন দেওয়ার জন্য কমিউনিস্টদের দোষারোপ করেছিল। কমিউনিস্ট কার্ডধারী একজনকে গ্রেফতারও করা হয়েছিল। সে লোক আগুন দেওয়ার অপরাধ স্বীকারও করেছিল, কিন্তু পরে দুনিয়া জেনেছে এই পার্লামেন্ট পোড়ানোর কাজ খোদ হিটলারই করিয়েছিল। প্রমাণ হয়েছিল হিটলারের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হারমান গোয়েরিংয়ের অফিস থেকে পার্লামেন্ট ভবন পর্যন্ত একটা সুড়ঙ্গ সৃষ্টি করা হয়েছিল। এই সুড়ঙ্গ পথে গিয়ে হিটলারের লোকেরাই পার্লামেন্টে আগুন দিয়েছিল। মনে করা হচ্ছে হিটলারের এই কৌশলটাকেই আমেরিকার একটি গ্রুপ এবং ইসরায়েল রাষ্ট্র রাষ্ট্রীয় পলিসি হিসাবে গ্রহণ করেছে। আমেরিকার এই যুদ্ধবাজ গ্রুপটির নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো এক জঘন্য ষড়যন্ত্র প্রেসিডেন্ট কেনেডি ব্যর্থ করে দিয়েছিলেন। সম্প্রতি এই গোপন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উপর লেখা জেমস বামফোর্ডের বই বডি অব সিক্রেটস, অ্যানাটমি অব দ্য আল্ট্রা সিক্রেট ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এর লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন দলিলের ভিত্তিতে লিখেন যে পৃথিবী কাঁপানো ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তিমান গ্রুপ কিউবার বিরুদ্ধে মার্কিন জনমতকে খেপানো এবং কিউবার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ধ্বংসাত্মক কিছু সন্ত্রাসী ঘটনা ঘটানো ও তার দায় কিউবার উপর চাপানোর একটা পরিকল্পনা তৈরি করে। এই পরিকল্পিত সন্ত্রাসী ঘটনার মধ্যে ছিল হঠাৎ এক দাঙ্গা ও রায়ট সৃষ্টির মাধ্যমে কিউবা সন্নিহিত মার্কিন ঘাঁটি, গুয়ান্তানামোর জঙ্গি বিমান, যুদ্ধজাহাজ এবং অস্ত্রগুদাম উড়িয়ে দেয়া, ফ্লোরিডার মায়ামি থেকে এমনকি খোদ ওয়াশিংটন এলাকায় কমিউনিস্ট কিউবার নাম জড়িত করে সন্ত্রাসী অভিযান, ফ্লোরিডা উপকূলে
কিউবান রিফিউজি ভর্তি একটা বোট ডুবিয়ে দেয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের বাছাইকৃত কিছু এলাকায় বোমার বিস্ফোরণ ঘটানো এবং এর সাথে কিউবার সম্পর্ক থাকার দলিল তৈরি করে জনসমক্ষে প্রকাশ করা, মেকি রাশিয়ান বিমান দ্বারা মার্কিন বেসামরিক বিমানকে হেনস্থা করা, মার্কিন বেসামরিক বিমান এবং জলজাহাজ হাইজ্যাক, এমনকি বেসামরিক বিমানগুলি ভূপাতিত করা। এই সন্ত্রাস পরিকল্পনা প্রেসিডেন্ট কেনেডির কাছে পেশ করা হলে তা এক কথায় তিনি বাতিল করে দেন। কেনেডি নিহত হবার পর অ্যাসাসিনেশন রেকর্ড রিভিউ বোর্ড এ দলিল আবিষ্কার করে এবং ন্যাশনাল আর্কাইভসে এ দলিল প্রকাশ করেছে। এ পর্যন্ত বলে আহমদ মুসা একটু থামল। গম্ভীর ডক্টর হাইম হাইকেল আহমদ মুসার দিকে পানির একটা গ্লাস ঠেলে দিয়ে বলল, গলা একটু ভিজিয়ে নাও। ধন্যবাদ বলে আহমদ মুসা একটু পানি খেয়ে আবার বলা শুরু করল। প্রেসিডেন্ট কেনেডির আমলে শক্তিমান এই গ্রুপ যতটা শক্তিশালী ছিল, মনে হয় তারপরে অনেক বেশি শক্তিশালী হয়। টাওয়ার ধ্বংসের ঘটনার জলজন্ত অনেক তথ্যকে তারা বেমালুম হজম করে ফেলেছে এবং 6কে 9 আর 9কে 6 করতে সমর্থ হয়েছে। 2 টাওয়ারের সাথে তৃতীয় একটা টাওয়ার সমূলে ধ্বংস হয়, অথচ বিমান তাকে আঘাত করেনি। এই টাওয়ার নিয়ে হইচই উঠেনি, কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও দেওয়া হয়নি এবং তদন্তও করা হয়নি। কোনো সিভিলিয়ান এয়ারলাইনের পক্ষে অত উঁচুতে অমন গতিতে এগিয়ে গিয়ে ওই রকম নিখুঁতভাবে আঘাত করা সম্ভব নয়। মার্কিন সামরিক বাহিনীর গ্লোবাল হক, যা দেখতে বোয়িং 737-এর মতো হাই অল্টিটিউড বিমান, তার ভয়ানক শক্তিশালী দূরনিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মাত্র সিভিল এয়ারলাইনার দিয়ে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এই প্রবল সন্দেহ সম্পর্কেও তাদের কোনো বক্তব্য নেই। তাছাড়া টাওয়ার বালি দিয়ে তৈরি ঘরের মতো মাটির সাথে মিশে যায় প্লেনের আঘাতে নয়, বরং গোড়ায় সংঘটিত বিশেষ ধরনের বিস্ফোরণের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিল্ডিং এক্সপার্টরা এ ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু অন্য সব গুরুত্বপূর্ণ তথ্যের মতো এ তথ্য মানুষের কাছে পৌঁছাতে পারেনি। অনুরূপভাবে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রথমে যে যাত্রী তালিকা প্রচার করে তার মধ্যে কোনো মুসলিম নাম ছিল না। পরে 14টি মুসলিম নাম তালিকায় আসে। কেন আসে, কিভাবে আসে, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এমনই হাজারো তথ্যকে ওই শক্তিমান গ্রুপটি দিনের আলোর মুখ দেখতে দেয়নি। এই গ্রুপটি এতই শক্তিশালী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিউ ইয়র্ক টাইমসের ভাষায় আমেরিকান পলিসি কার্যত এদেরই হাতে রয়েছে। আবার থামল আহমদ মুসা। সোফায় হেলান দিয়ে বসা ডক্টর হাইম হাইকেল সোজা হয়ে বসল, বলল, শক্তিমান পক্ষটির কাজ বললে, কিন্তু পরিচয় চিহ্নিত হল না। ম্লান হাসল আহমদ মুসা, বলল, কি নামে তাদের আমি ডাকব? পরলোকগত মার্কিন লেখিকা গ্রেস হার্সেলের কথা মনে পড়ছে। তিনি ছিলেন একজন রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থাকার। তিনি ইসরায়েল সফর করেন, তার ভিত্তিতে একটা বই লেখেন। বইয়ের নাম হল জেরুজালেম সফর। তিনি এ বইতে ইসরায়েল একজন সাংবাদিকের একটি গর্বিত উক্তি করেন এবং সে উক্তি হল, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বর্তমানে হোয়াইট হাউস আমাদের হাতে, সিনেট আমাদের হাতে, নিউ ইয়র্ক টাইমস আমাদের হাতে। এমত অবস্থায় আমাদের প্রাণের সাথে আর কারো প্রাণের তুলনা হয় না। লেখিকা গ্রেস হার্সেল তার উক্ত বই সম্পর্কে একটা অভিজ্ঞতার কথা লিখেছেন তার অন্য একটি লেখায়। বলেছেন, আমার এ বই অনেক বাধা বিপত্তি চক্রান্তের বেড়াজাল পেরিয়ে শেষ পর্যন্ত প্রকাশিত হল 1980 সালে। এরপর বেশ কয়েকটি গির্জায় বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলাম। সাধারণ খ্রিস্টানরা বিশ্বাস করতে চাইল না আমার পরিবেশিত তথ্যসমূহ, কারণ তৎকালে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বিভিন্ন অত্যাচার, ভূমি দখল, বাড়িঘর বিধ্বস্ত করা, যখন তখন গ্রেফতার ও অন্যান্য নির্যাতন সম্পর্কে আমেরিকার প্রচার মাধ্যমে কোনো খবরই থাকত না। বিভিন্ন গির্জায় বক্তৃতাকালে আমি যখন শ্রোতাদের আমার নিজের দেখা ঘটনাগুলির বর্ণনা দিতাম, আমাকে প্রশ্ন করা হতো, আমরা তো সংবাদপত্রে এসব খবর পাই না। অথচ ইসরায়েলের মতো ছোট্ট দেশে যত আমেরিকান সাংবাদিক কাজ করে, অন্য গুরুত্বপূর্ণ দেশেও এই পরিমাণ আমেরিকান সাংবাদিক নেই। এসব বিষয় আমাকে মনে করিয়ে দিল
নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন পোস্ট আর আমাদের দেশের অন্যান্য প্রায় সব সংবাদপত্র সহ ইহুদি মালিকানাধীন অথবা ইহুদি নিয়ন্ত্রিত, আর এসব সংবাদপত্র ইসরায়েলের সমর্থক। এত সব সাংবাদিক ইসরায়েলে কাজ করে শুধু ইসরায়েলিদের দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রচারের জন্যে। লেখিকা গ্রেস হার্সেলের এই মন্তব্য তার হোয়াট ক্রিশ্চিয়ানস ডো ইট নো অ্যাবাউট ইসরায়েল শীর্ষ প্রবন্ধে ছাপা হয়েছে। গ্রেস হার্সেলের এই বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্থ স্টেট অর্থাৎ মিডিয়া জগৎকে যে অক্টোপাসের হাতে বন্দি দেখা গেছে, সেই অক্টোপাসই সেদিন হোয়াইট হাউস ও পার্লামেন্টকে পুতুলে পরিণত করেছিল। এই অক্টোপাস ইহুদি লবি এবং সরকার, সিনেট ও প্রশাসনে কর্মরত তাদের অনুগতরা এবং নব্য ঔপনিবেশিক যুদ্ধবাজ এক গ্রুপ নিয়ে গঠিত ছিল বলে আমি মনে করি। এই অক্টোপাসই সেদিন টুইন টাওয়ার ধ্বংস করে তার দায় মুসলিম মৌলবাদী পরিচয়ের অদৃশ্য এক গ্রুপের ঘাড়ে চাপিয়ে পৃথিবীর সম্পদ, শক্তিকেন্দ্র দখল করার জন্যে যেখানে ইচ্ছা সেখানে ঝাঁপিয়ে পড়ার অবারিত সুযোগ করে নিয়েছিল। আমার কথা এ পর্যন্তই। এই কাজ সেদিন তারা কিভাবে করেছিল সেটা আপনি বলবেন। থামল আহমাদ মুসা। ডক্টর হাইম হাইকেল চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসেছিল। সোজা হয়ে বসে বলল, ধন্যবাদ তোমাকে। দেখছি কোনো দিক দিয়েই তুমি কারো পেছনে নাও, সব দিকেই তোমার চোখ আছে। জটিল একটা বিষয়কে সরল অভাবে সুন্দরভাবে তুলে ধরেছ। এখন তুমি একটা মডেল দাঁড় করাও, যে ধরনের তুমি ছবি আঁকলে তারা কিভাবে ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে নতুন কথা নেই, যে সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তাই আমি বলতে পারি। বলে একটু থামল, তারপর বলা শুরু করল। আমার বিশ্বাস সিভিল এয়ারলাইনার বিমান টুইন টাওয়ারে আঘাত করেনি, আঘাত করানো হয়েছে। হয় মার্কিনী বিমান গ্লোভহক এর বিমান হাইজ্যাকের অপ্রতিরোধ্য টেকনোলজি, কিংবা টুইন টাওয়ারের রিমোট কন্ট্রোল ব্যবস্থা সিভিল এয়ারলাইনের বিমানকে টুইন টাওয়ারে টেনে নিয়ে গেছে। দ্বিতীয়ত, বিমান হামলায় টুইন টাওয়ার ধ্বংস হয়নি। বিল্ডিং এক্সপার্টদের যেমন তেমনই আমারও বিশ্বাস টুইন টাওয়ারের বটমে বিশেষ বিস্ফোরণ পাতা হয়েছিল। তৃতীয়ত, টুইন টাওয়ার ধ্বংসকারী কোনো বিমানে হাইজ্যাক হয়নি। বিমানের যাত্রী ও ক্রুরা বুঝতেই পারেনি বিমানের কি হয়েছে, কোথায় যাচ্ছে। বিমানের কমিউনিকেশন নেটওয়ার্ক নষ্ট করার কারণে বিমানবন্দরের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। বিমানের ব্ল্যাক বক্স থেকে এর সাক্ষী পাওয়া যাবে বলে ব্ল্যাক বক্স গায়েব করা হয়। চতুর্থত, বিমান হাইজ্যাক ও টুইন টাওয়ার ধ্বংসের জন্য যে 15 জন মুসলমানকে দায়ী করা হয়েছে, তারা বিমানে থাকলেও তারা নির্দোষ যাত্রী ছিল মাত্র। এরা ছিল FBI অথবা ষড়যন্ত্রকারী গ্রুপের রিক্রুট। মিডল ইস্ট, আফগানিস্তান সহ মুসলিম বিশ্বকে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়াবার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে। মুসলিম নামের অনেক মানুষকে তারা এ ধরনের কাজের জন্য তৈরি করে রেখেছে। থামল আহমাদ মুসা। গ্লাস থেকে একটু পানি খেল ডক্টর হাইম হাইকেল। বলল, ধন্যবাদ আহমাদ মুসা। তুমি অনেক ব্যাপারে অনেক কথা বলেছ, কিন্তু সব ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ ষড়যন্ত্রটা ছিল বেশ কয়েকভাবে বিভক্ত। একটার সাথে আরেকটার কোনো প্রকার সম্পর্কই ছিল না। যারা বিমানের দায়িত্ব ছিল তাদের কাজ ছিল টাওয়ার আঘাতকারী বিমান এবং এই বিমানকে টাওয়ারের নির্দিষ্ট লক্ষ্যে টেনে নেবার জন্য গ্লোবহক বিমানের ব্যবস্থা করা। অন্যদিকে টুইন টাওয়ারের দায়িত্ব যাদের ছিল তাদের কাজ ছিল তিনটি। 1, টুইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ঠিক সময়ে সেফ ডেমোলিশন ডিভাইস SDD এর বিস্ফোরণ ঘটানো। 2, টাওয়ারে আঘাতকারী বিমান যখন 1 মাইলের মধ্যে আসবে তখন টুইন টাওয়ারে বসানো বাড়তি চুম্বকীয় রিমোট কন্ট্রোল ব্যবস্থাকে সক্রিয় করা, যাতে টুইন টাওয়ারে আঘাত নিশ্চিত হয়। এবং 3, টুইন টাওয়ারে আঘাত পরবর্তী সময় বিমানের ব্ল্যাক বক্স সহ নেগেটিভ ডকুমেন্ট গায়েব করা, জাল ডকুমেন্ট ছড়িয়ে রাখা। আর যারা গিনিপিগ এর ব্যবস্থার দায়িত্বে ছিল তাদের কাজ ছিল গিনিপিগদের নাম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট এয়ারলাইন্সের যাত্রী তালিকায় সন্নিবেশিত করা এবং টুইন টাওয়ারের ঘটনায় তাদের মৃত্যুর ব্যাপারটা প্রকাশ পাবার পর এদের হত্যা করা, গায়েব করে ফেলা। এই 3টি বিভাগ ছাড়াও আহমাদ মুসা ডক্টর হাইম হাইকেলের কথার মাঝখানে বলে উঠল,
গিনিপিগ বলতে কাদের বুঝিয়েছেন? কথিত বিমান হাইজ্যাককারী মুসলমানদের? হ্যাঁ আহমদ মুসা, বলল ডক্টর হাইম হাইকেল। ধন্যবাদ স্যার। গত 20 বছরে তাদের ক্ষেত্রে কেউ এই গিনিপিগ শব্দ ব্যবহার করেনি। আপনি মাত্র হতভাগ্যদের সঠিক অবস্থা তুলে ধরেছেন এই গিনিপিগ শব্দ দ্বারা। অনেক ধন্যবাদ আপনাকে। সরি, আপনার কথার মাঝখানে কথা বলার জন্যে। বলুন স্যার। হ্যাঁ, যা বলছিলাম, ষড়যন্ত্রের যে 3টি গ্রুপের কথা বলেছি, তাছাড়াও ছিল আরেকটা গ্রুপ, এর নাম মিডিয়া গ্রুপ, যার কাজ ছিল আমেরিকান এবং আমেরিকায় কার্যরত বিদেশি, বিশেষ করে ইউরোপীয় ও অস্ট্রেলিয়ান মিডিয়াম্যানদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা এবং টাওয়ার ধ্বংসের পরপরই তাদের মাধ্যমে পরিকল্পিত নিউজ প্রচারের ব্যবস্থা করা। এই গ্রুপেরই আরেকটা বড় কাজ ছিল প্রশাসন, সরকার ও পার্লামেন্টের যেসব দায়িত্বশীল লোক অবাঞ্ছিত, বেফাস বা বৈরী কথা বলতে পারে, তাদের কাছে ভুয়া তথ্য সরবরাহ সহ সব রকম পন্থা প্রয়োগ করে তাদের মুখ বন্ধ রাখা বা বাঞ্ছিত কথা আদায় করা। থামল ডক্টর হাইম হাইকেল। কিন্তু স্যার, এইসব ভাগ বা গ্রুপ মিলে যে দল, তার নাম তো বলেননি। আহমদ মুসা বলল, দলের কোনো নাম ছিল না। ইসরায়েল সরকারের গোয়েন্দা বিভাগ, আমেরিকার ইহুদিবাদী লবির কেন্দ্রীয় একটা গ্রুপ এবং আমেরিকার সরকার, সেনাবাহিনী, প্রশাসন, পার্লামেন্ট, তাদের অনুগতদের সমন্বয়ে গড়া ছিল এই দল। তাদের ষড়যন্ত্র কর্মসূচির একটা নাম ছিল। নামটা হলো অপারেশন মেগা ফরচুন, সংক্ষেপে OMF। তাদের অপারেশন সংক্রান্ত সব দলিলে সংক্ষিপ্ত OMF ব্যবহার করা হয়েছে। তাদের এই অপারেশনের নাম অনুসারে তাদের আমরা অপারেশন মেগা ফরচুন গ্রুপ বা OMF গ্রুপ নামকরণ করতে পারি। থামল ডক্টর হাইম হাইকেল। তারপর স্যার? তাগিদ আহমদ মুসার। তারপর তোমার জানার বিষয়টা কি? ডক্টর হাইম হাইকেলের জিজ্ঞাসা। অপারেশনের বিবরণ এবং তাদের অপরাধ প্রমাণ করার উপায়, আহমদ মুসা বলল। বলেছি আহমদ মুসা, অপারেশন কয়েক ভাগে বিভক্ত ছিল। আমার ভাগের বিবরণই আমার জানা। বলে একটু থামল ডক্টর হাইম হাইকেল। মাথা নিচু করে একটু ভাবল বোধ হয়, তারপর মুখ তুলে কথা শুরু করল। আমি যাদের গিনিপিগ বলেছি, তাদের দায়িত্বে আমি ছিলাম। তুমি ঠিকই বলেছ, শত শত মুসলিম নামের মানুষ ওদের হাতে রয়েছে। তাদেরকে সুবিধামতো ব্যবহার করে ওরা মুসলমানদের ফাঁসাবার জন্যে। তুমি যেটা জানো না সেটা হলো, বিশেষ করে আরব বিশ্ব, আফ্রিকা থেকে সংগৃহীত হতাশ ও ভোগ পাগল মুসলিম যুবকদের রিক্রুট করে এদের ব্রেন ওয়াশ করা হয়েছে। এদেরকে পুতুলের মতো কাজে লাগানো হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের উপকরণ হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জিয়ে রাখার জন্যে সন্ত্রাস সৃষ্টির প্রয়োজনে এদেরকেও ব্যবহার করা হয়েছে। আমার হাতে যাদের অর্পণ করা হয়েছিল তারাই এদের কয়েকজন। এদের সংখ্যা ছিল 19। পরিকল্পনা অনুযায়ী আমাদের 14 জন প্রয়োজন। সতর্কতার জন্য 6 জন বাড়তি লোক আনা হয়েছিল। 19 জনের প্রত্যেককে আলাদাভাবে রাখা হয়েছিল, স্বাধীনভাবে একটা সেট প্রোগ্রাম দিয়ে। কিন্তু তারা ছিল অদৃশ্য পাহারার অধীনে। এদের সবার জন্য টিকিট করা হয় এবং বোর্ডিং কার্ড নেওয়া হয়, কিন্তু এরা কেউ বিমানে ওঠেনি। বিশেষ ব্যবস্থায় এদের ডিপার্চার লাউঞ্জ থেকে ফিরিয়ে আনা হয়। টাওয়ার ধ্বংসের পর এয়ারলাইন্স প্রথমে যে যাত্রী তালিকা দেয়, তা বিমানে ওঠা যাত্রীদের কাছ থেকে সংগৃহীত বোর্ডিং কার্ডের কাউন্টার পার্টের ভিত্তিতে। পরে আমাদের মিডিয়া টিমের হস্তক্ষেপে এয়ারলাইন্স তাদের তালিকা সংশোধন করে বোর্ডিং কার্ড ইস্যুর ভিত্তিতে নতুন তালিকা প্রকাশ করে, যাতে আমাদের গিনিপিগদেরও নাম এসে যায়। থামল ডক্টর হাইম হাইকেল। সোজা হয়ে বসে কয়েক ঢোক পানি খেল। বলতে শুরু করল আবার। ওদেরকে এয়ারপোর্ট থেকে বের করে এনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা কন্টেইনারে তোলা হয়। তারপর শুরু হয় 350 মাইলের দীর্ঘ পথ যাত্রা। যাত্রার লক্ষ্য বোস্টনের উত্তর পূর্বে মাউন্ট মার্সি এলাকার দুর্গম রেড ইন্ডিয়ান বসতি। মাউন্ট মার্সি পর্বতটি অ্যাপালাচিয়ান পর্বতমালার উত্তর অংশের পশ্চিম ঢালে অবস্থিত। মাউন্ট মার্সির দক্ষিণ দিক অ্যাডিরমোডাক পর্বতমালায় ঘেরা, আর পশ্চিমে মাত্র 40-50 কিলোমিটার দূরে লেক অন্টারিও এবং কানাডা সীমান্ত। লেক অন্টারিও ও কানাডা সীমান্ত পশ্চিম দিক হয়ে উত্তর দিকে ঘুরে অ্যাপালাচিয়ান পর্বতমালার দিকে মিশেছে। এই বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে
মাউন্ট মার্সির পশ্চিম পাদদেশে ঘন বনাকীর্ণ এক সবুজ উপত্যকা। এই উপত্যকা রেড ইন্ডিয়ানদের জন্য নির্দিষ্ট একটা স্থান। ঔপনিবেশিক ব্রিটিশদের সাথে 1675-76 সালে সংঘটিত বিখ্যাত কিল ফিলিপ যুদ্ধে পরাজিত ও বিতাড়িত রেড ইন্ডিয়ানদের একটা ক্ষুদ্র অংশ চিড়িয়াখানার মতো এই উপত্যকায় বসবাস করে। আমাদের টার্গেট ছিল এই রেড ইন্ডিয়ানদের গোরস্থানের লাগোয়া পূর্ব নির্দিষ্ট একটা জায়গা। ভূতাত্ত্বিক কর্মীর ছদ্মবেশে আমাদের লোকেরা এখানে আগে থেকেই একটা গর্ত করে রেখেছিল। রাতের অন্ধকারে এখানেই পৌঁছা আমাদের লক্ষ্য। অ্যাপালাচিয়ান পর্বতমালার উত্তরাংশের মাউন্ট মার্সি বরাবর পৌঁছে সড়ক থেকে আমাদের গাড়ি রাস্তার চিহ্নহীন পাথরে ভূমিতে নেমে যায়। তারপর পাহাড়ের উপত্যকা সুড়ঙ্গ ধরে 20 কিলোমিটার যাওয়ার পর আমাদের গাড়ি পৌঁছল রেড ইন্ডিয়ানদের সেই গোরস্থানের কাছে। দিনটা ছিল ইন্ডিয়ানদের বাৎসরিক সম্মিলিত প্রার্থনা দিবস। রেড ইন্ডিয়ান বসতির ওয়ান টু অল গিয়ে জড়ো হয়েছে তাদের সর্দারের বাড়িতে। এই সুযোগ নেওয়ার জন্যই দিনটা আমরা ঠিক করেছিলাম। গোরস্থান থেকে নিরাপদ দূরত্বে আমাদের গাড়ি দাঁড়াবার পর রাতের জন্য অপেক্ষা করা হয়। অপেক্ষাকালীন এই সময়ে কন্টেনারে বিশেষ এক ধরনের গ্যাস প্রয়োগ করে তাদের হত্যা করা হয়। তারপর রাতের অন্ধকারে রেড ইন্ডিয়ানদের কবর লাগোয়া গর্তে ওদের গণকবর দিয়ে আমাদের গাড়ি ফিরে আসে বোস্টনে। আমার দায়িত্বাধীন ভাগের কাজের এভাবেই ইতি হয়। থামল ডক্টর হাইম হাইকেল। তার মুখ গম্ভীর, অপরাধ ও যন্ত্রণার কালো ছায়া তাতে। আপনার মধ্যে এই অন্যায়ের প্রতিক্রিয়া কবে শুরু হয়? জিজ্ঞাসা আহমদ মুসার। তখন আমি ছিলাম কঠোর মনোভাবের এক ইহুদিবাদী কর্মী। আমি তখন মনে করতাম মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদির স্বার্থ রক্ষা ও গোটা দুনিয়ায় ইহুদি ইমেজ রক্ষা এবং ইহুদিদের উপর উদ্যত কৃপাণ সরিয়ে মুসলমানদের উপর ঘুরিয়ে দেবার জন্যে এই কাজের কোনো বিকল্প নেই। নিরপরাধ লোকদের কন্টেনারে তুলে নৃশংসভাবে হত্যা করা থেকেই আমার মনে প্রতিবাদ দানা বাঁধতে থাকে। এর সাথে যোগ হল নিরপরাধ বিমান যাত্রীদের মর্মান্তিক মৃত্যু। কিন্তু এসবের চেয়েও আমার কাছে অসহনীয় হয়ে উঠেছিল সর্বব্যাপী সীমাহীন বিভৎস মিথ্যাচার এবং মিথ্যার উপর ভর করে মুসলিম নামের নিরপরাধ লাখ বনি আদমের উপর হত্যা, ধ্বংস, দখল চাপিয়ে দেবার বিষয়টি। অপারেশন মেগা ফরচুনকে আমি আমার ধর্মীয় দায়িত্ব হিসাবেই গ্রহণ করেছিলাম। পরে সব দেখে আমার মনে হলো আমরা আমাদের ধর্মকেই হত্যা করছি। আমার আরও মনে হলো ইহুদিদের হাসকালা ধর্মমত বৈষয়িক উন্নতি ও রাজনৈতিক উদ্দেশ্যকে গুরুত্ব দিতে গিয়ে আমাদেরকে ধর্মহীন করে দিয়েছে। এই চিন্তা থেকেই ইহুদি বিশ্বাসের হাসিডিক ধর্মমত আমি গ্রহণ করি। হাসিডিক ধর্মমত দয়া ও সানন্দ উপাসনার দিকে মানুষকে উদ্বুদ্ধ করে বেশি। এই ধর্মমত গ্রহণের পরে আমি মনের পাপ যন্ত্রণা লাঘবের জন্যে সিনাগগে গিয়ে ঈশ্বরের কাছে কনফেশনের সিদ্ধান্ত গ্রহণ করি। আমি মনে করছি ঈশ্বর আমার কনফেশন গ্রহণ করেছেন। কনফেশনকে কেন্দ্র করে আমার যে দুঃখ কষ্ট তা আমি মনে করছি ঈশ্বরের দেয়া আমার পাপ মোচনের জন্যে। সবচেয়ে সব শেষে তোমার আগমন, আমাকে উদ্ধার, আমার কাছে সাহায্য চাওয়া সবই ঈশ্বরই করাচ্ছেন। সুতরাং আমি তোমাকে সাহায্য করব, এটা ঈশ্বরেরই ইচ্ছা। দীর্ঘ বক্তব্যের পর থামল ডক্টর হাইম হাইকেল। ধন্যবাদ স্যার বলে শুরু করল আহমদ মুসা। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, গিনিপিগ হিসেবে ব্যবহৃত কজনকে কবর দেবার জন্যে অত দূরের স্থান বেছে নিলেন কেন? দুটি বিবেচনায় আমরা এটা করেছি। এক, রেড ইন্ডিয়ানদের এই এলাকাটা দুর্গম, নিরাপদ, কারো পক্ষে এখানে যাওয়া খোঁজ করা দুই কঠিন। দুই, কোনো কারণে সন্দেহ হলেও গণকবর খোঁড়াখুঁড়ি করা সম্ভব হবে না। রেড ইন্ডিয়ানরা এটা করার কাউকে সুযোগ দেবে না, কারণ তারা সঙ্গতভাবেই ভয় করবে গণকবর ও গণহত্যার সাথে ওদের সম্পর্কিত করার চেষ্টা করা হবে। দ্বিতীয়ত, এই খননকে তাদের গোরস্থানের শান্তি ও সম্মানের খেলাপ মনে করবে রেড ইন্ডিয়ানরা, বলল ডক্টর হাইম হাইকেল। ডক্টর হাইম হাইকেল থামতেই আহমদ মুসা বলল, ষড়যন্ত্রের আরও বিভাগ আছে বলেছেন আপনি, কিন্তু তাদের কাউকে আপনি চেনেন না। হ্যাঁ, অনেককেই চিনি। ইহুদি বিশ্ববিদ্যালয়ের একজন কট্টর ইহুদিবাদী অধ্যাপক এবং একটি ঐতিহাসিক ইহুদি পরিবারের সন্তান হিসাবে ওএমএফ গ্রুপ আমার কাছে আমার বিশেষ একটা মর্যাদা ছিল। এ কারণে
অনেক ক্ষেত্রে অনেকের কাছে আমার অবাধ যাতায়াত ছিল। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হলেও অনেক কিছু আমি শুনতাম, জানার সুযোগ হতো। ডক্টর হাইম হাইকেল বলল, তাহলে অন্যান্য গ্রুপের ব্যাপারেও আপনি আমাকে সাহায্য করতে পারেন? বলল আহমদ মুসা। তোমার কি প্রয়োজন, কি জানতে চাও সেটা বললে বোঝা যাবে আমি ও বিষয়ে জানি কিনা। ডক্টর হাইম হাইকেল বলল, ধন্যবাদ স্যার। আমার অনুসন্ধানের বিষয় হল টাওয়ার ধ্বংসের কাজ কারা করেছে তা বের করা এবং তার পক্ষে প্রমাণ জোগাড় করা। এখন দেখা যাচ্ছে ওএমএফ গ্রুপ এটা করেছে। এই সত্যের পক্ষে আমি প্রমাণ জোগাড় করতে চাই, বলল আহমদ মুসা। আহমদ মুসার কথা তৎক্ষণাৎ জবাব দিল না ডক্টর হাইম হাইকেল। সে সোফায় গা এলিয়ে দিল। তার চোখে মুখে ভাবনার প্রকাশ ঘটল। অল্পক্ষণ পর সোফা থেকে গা না তুলেই বলল, আহমদ মুসা, এ বিষয়টা আমি কোনোদিন চিন্তা করেই দেখিনি। ঘটনার বিবরণ বর্ণনা করা যায়, কিন্তু তা প্রমাণ করা কঠিন। ওএমএফ গ্রুপ টাওয়ার ধ্বংসের ঘটনা ঘটিয়েছে, এই সত্য তোমার কথায় এসেছে। ঘটকদের একজন হিসাবে আমিও বলেছি, কিন্তু প্রমাণ করাটা বলার মতো সহজ নয়। থামল ডক্টর হাইম হাইকেল। আহমদ মুসা গম্ভীর, সোজা হয়ে সোফায় বসল। বলল, কিন্তু প্রমাণ করার মিশন নিয়েই আমি আমেরিকায় এসেছি। এ মিশন সম্পূর্ণ করেই আমি ফিরব ইনশাআল্লাহ। সোফায় সোজা হয়ে বসল ডক্টর হাইম হাইকেল। তার ভ্রু কুঞ্চিত।